বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম ৩৮ নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। আজ এ সীমান্তে হত্যার ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম জীবননগর উপজেলা সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে। এরপর জানাবো বিজয় দিবসে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সারা দেশে বিজয় মশাল রোড শো করে ১৬ই ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ করবে দলটি। এদিকে রোববার থেকে দেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা রেজিস্টার এনআইআর সংস্কারের দাবিতে রোববার ৩০শে নভেম্বর ঢাকাসহ সারা দেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। আজ রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB এর পক্ষে মিজানুর রহমান সোহেলের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানাবো ইয়াবাকাণ্ডে অধিনায়কসহ ৩ শতাধিক র্যাব সদস্যকে বদলি। পর্যটন জেলা কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবন নিয়ে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৫ ব্যাটালিয়নের ৩ শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এই তালিকায় র্যাব ১৫-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানও রয়েছেন। র্যাব এই কার্যক্রমকে নিয়মিত বদলির অংশ বলে দাবি করলেও মূলত ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাদের বদলি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে লাশের মিছিল, মৃতের সংখ্যা ৪৫০। ইন্দোনেশিয়ায় সুমাত্রায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৩-এ দাঁড়িয়েছে। এছাড়াও এই দুর্যোগে নিখোঁজ হয়েছে আরও ৩০০ জন। অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে বন্যায় প্রায় প্রাণ হারিয়েছে ১৬২ জন। খবর রয়টার্সের। আজ আবার ঘূর্ণিঝড় এবং বন্যায় শ্রীলঙ্কায় মারা গেছে ১২৩ জন। অবস্থায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই দেশগুলোর মধ্যে প্রতিনিয়ত এই ধরনের মৃত্যুর মিছিল চলছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম ৩৮ নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। আজ বিকালে সীমান্তে এই হত্যার ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে। স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে আজ বিকাল ৪টার দিকে শহীদুল ইসলাম সহ ওই এলাকার আরও কয়েকজন বাংলাদেশি জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতের মাটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে হত্যা করে। এ সময় শহীদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। পরে অন্যরা পালিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসে। হত্যার পর বিএসএফ এর সদস্যরা শহীদুলের লাশ টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। ঝিনাইদহের মহেশপুর ৩৮ বিজিবির অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার বিকেলে গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়, ফলে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। হত্যার পর বিএসএফ এর সদস্যরা শহীদুলের লাশ ভারতে নিয়ে গেছে। লাশ ফেরতের ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের বিজিবির সদস্যরা পতাকা বৈঠকের চেষ্টা করছে। অবস্থায় এখনও তার লাশ ফেরত দেয়নি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। তারা এখনও তার লাশকে নিয়ে অভ্যন্তরে চলে যাওয়ার পর এখনও কোনো কিছু জানায়নি। বিজয় দিবসে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সারা দেশে বিজয় মশাল রোড শো করে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ করবে দলটি। আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির কথা জানিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিজয় মশাল রোড শো এবং আলোচনা সভা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন করা, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান পরিবেশন করা। বিএনপির সমাবেশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে। ৫১ কালুরঘাট থেকে তাদের এই বিজয় মিছিল শুরু হবে এবং আগামী ১৬ তারিখে রাজধানী ঢাকায় এসে এই সমাবেশ শেষ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেটাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তারা আগামী নির্বাচনে এককভাবে বিপুল ভোট পেয়ে সরকার গঠন করার প্রত্যাশা করছে। অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামও তারা এককভাবে সরকার গঠনের প্রত্যাশা করছে। শেষ পর্যন্ত আসলে জনগণ রায় দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করতে পারবে। এজন্য নির্বাচনে ভোটারদের কাছে যেতে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে কর্মসূচি হাতে নিচ্ছে এবং তারা দেশের মানুষকে তাদের পক্ষে টানার চেষ্টা করছে। অবস্থায় রাজধানী ঢাকায় প্রতিদিনই সভা সমাবেশ মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ। এই ধরনের ব্যাপারটি সামনে এসেছে এবং দেশের প্রতিটি মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেটি বাংলাদেশের সবথেকে ভালো একটি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোববার দেশে সকল মোবাইলের দোকান বন্ধ ঘোষণা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা রেজিস্টার NEIR সংস্কারের দাবিতে রোববার ৩০ নভেম্বর ঢাকাসহ দেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল বিক্রেতারা। তারা জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা এখান থেকে পিছপা হব না। শনিবার রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB এর পক্ষে মিজানুর রহমান সোহেলের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করণীয় এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আগামীকাল রোববার সকাল 10টায় রাজধানীর কারণবাজারের পান্থপথ এলাকায় একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমরা চাই সবাই যেন নিরাপদে স্বল্পমূল্যে যেন তাদের হাতে মোবাইল পায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকার যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে এটি হবে খুবই দুঃখজনক একটি ব্যাপার এবং আমরা চাই দেশের প্রতিটি মানুষ যেন সুলভ মূল্যে এই হ্যান্ডসেটগুলো হাতে পায় সেই ব্যবস্থা করতে। নিবন্ধিত ফোনের ব্যাপারটি নিয়ে সরকার এখনো দৃঢ় অবস্থানে থাকার কারণে ব্যবসায়ীরা মূলত সরকারের বিরুদ্ধে এখন কথা বলছে। তারা বলছে তাদের ন্যায্যতার ভিত্তিতে যে মোবাইল হ্যান্ডসেটটি হাতে রয়েছে সেই হ্যান্ডসেটটি সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে আবার করের হার কমিয়ে দেয় সেই ব্যাপারটি নিয়ে সরকারকে কাজ করতে হবে। তা না হলে তারা যে ধরনের কর্মসূচি দিয়েছে এর থেকে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
ইয়াবাকাণ্ডে অধিনায়কসহ ৩ শতাধিক র্যাব সদস্যকে বদলি। পর্যটন জেলা কক্সবাজার ও পার্বত্য জেলার বান্দরবন নিয়ে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৩৫ ব্যাটালিয়নের ৩ শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। তাদের তালিকায় র্যাব ১৫-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানও রয়েছেন। র্যাবের এই কার্যক্রমকে নিয়মিত বদলির অংশ বলে দাবি করলেও মূলত ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাদের বদলি করা হয়েছে। বদলির বিষয়টি র্যাবের মিডিয়া উইং থেকে নিশ্চিত করা হয়েছে। র্যাব সূত্র বলছে, বিশেষায়িত এই সংস্থাটির সদর দপ্তর পরিচালক প্রশাসন, অর্থ ও কামরুল হাসানের কমান্ডার বিএন অনুমোদিতের ভিত্তিতে উপপরিচালক প্রশাসন মেজর ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৯ নভেম্বর ১৯৮ জন সদস্যকে এবং একই তারিখ আরেকটি প্রজ্ঞাপন ২০০ জন সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ২৭ নভেম্বর আরেক প্রজ্ঞাপনে ৭৪ জন র্যাব সদস্যকে বদলি করা হয়। সূত্র নিশ্চিত করেছে, ৩ দফায় বদলিকৃত এ সকল সদস্যদের মধ্যে ৩ শতাধিক সদস্য র্যাব ১৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম ইন্তেকাব চৌধুরী সাংবাদিকদের জানান, বছর যাবৎ কর্মরত থাকায় র্যাব ১৫-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নিয়ামুল হাসান খান র্যাব ১৫-র নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, যিনি করোনাকালে যশোর সেনানিবাসে ৫৫ পদাতিক ডিভিশনের ৩৭ বীরে অধিনায়ক ছিলেন। গেল কয়েকদিনে ৩ শতাধিক কর্মকর্তা সদস্যকে একযোগে বদলি করার প্রক্রিয়াকে নিয়মিত বদলি কার্যক্রম বলে দাবি করেছে র্যাবের মিডিয়া উইং পরিচালক। ইয়াবাকাণ্ডের নেপথ্যে ২ বিতর্কিত অভিযান। র্যাবের পক্ষ থেকে ইয়াবাকাণ্ডের অভিযোগের বিষয়ে স্পষ্টভাবে না জানালেও অসমর্থিত বেশ কয়েকটি সূত্র বলছে, বিতর্কিত ২টি অভিযানের কারণে সদর দপ্তরের তদন্তের ভিত্তিতে গণবদলি কার্যকর করা হয়েছে। বলা হয়েছে, তারা যে পরিমাণ মালামাল উদ্ধার করে প্রকৃতপক্ষে সরকারকে দেখায় তার থেকে কম।